হ্যালো, আচ্ছা সাইদু স্যারের কোডটা আপনি দেখেন টিজিবি, ঠিক আছে, ওয়াই বি কিউ না, টিজিবি DKNU ইউ, তারপর হাইফেন দিয়ে EGE। হুম, হ্যাঁ হ্যাঁ। সবাই দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আমাদের আজকে টপিক হলো ইলিমিনেশন টু, এটা নতুন বই থেকে, মানে আচ্ছা দেখতে পাচ্ছি। XZ, হ্যাঁ এখন আমরা 122 এবং 181 SG, ওটা G, 122 আর 181 বাদে F এর পরে যেটা হয় G, সেই G অক্ষর, S এর পরে G। করে দেন আর এই দুজন খোলা থাক, আপনারা দুজন আমার সাথে একটু হ্যাঁ, শেয়ারিং করবেন। আপনি আমার ফেসবুকে যদি হাই দিতেন, ফেসবুকে কোনো সমস্যা হলে আমার সাথে অ্যাড করে রেখে ফেসবুকে হাই দিবেন যে স্যার এই কোডটা দেন, অমুক স্যারের কোডটা দেন, আমি ইউনিট 3 লেসন 2 আমাদের নতুন বই থেকে কমিউনিকেটিভ লিঙ্গুইস্টিক্স, সংক্ষেপে বলে CLT। হ্যাঁ, সংক্ষেপে এটাকে বলা হয় CLT। আপনারা লার্নিং আউটকাম গুলো দেখেন, কি লেখা আছে সবাই দেখতে থাকেন। না না, এই এখন তো আমাকে দেখতে পাচ্ছেন না, কেমন? না স্যার, হ্যাঁ, আমাকে দেখার দরকার নেই, আপনারা এটা দেখেন, মনে মনে পড়ুন। একদম বলে say the aim of CLT in the classroom. Describe the principle of CLT. Discuss how the teacher can play her or his role to implement CLT in the class. কি বলছে যে ওরা CLT এর এমটা বলতে পারবে এই ক্লাসে। একটা হলো যে CLT তো একটা মেথড, একটা অ্যাপ্রোচ, এর কিছু প্রিন্সিপাল আছে। CLT-র 5টা প্রিন্সিপাল আছে, সেই সম্পর্কে আপনারা বর্ণনা করতে পারেন। এরপরে হলো যে CLT যে মেথড, এই মেথডটা ক্লাসরুমে না আমাদের ইমপ্লিমেন্ট করতে গেলে, অ্যাপ্লাই করতে গেলে আপনার কি করা দরকার একজন টিচার হিসেবে, সেটা আপনারা এই ক্লাস থেকে বলতে পারবেন। বুঝতে পারছেন আমাকে? শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনারা দুজনে কথা বললে হবে, সবাই কথা বলার দরকার নেই। methods of language teaching. Methods of English language teaching. Methods of English language teaching. আমাদের মাদার টাং কোনটা? আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হলো বাংলা, ইংলিশ আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ। এখন এই ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং এর জন্য কিছু মেথড আছে, অনেক মেথড আছে। তো আমরা এখানে কিছু মেথড সামান্য আলোচনা করব, আর এই CLT মেথডটা পরে বেশি করে আলোচনা। তো অনেকগুলো মেথড আছে, যেমন দেখা যাচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। তাহলে আমরা ছোটবেলায় আমাদেরকে যে যখন কোনো টেক্সট স্যারেরা পড়াতেন, তখন কিন্তু ওই বাংলায় ট্রান্সলেশন করে দিত। ট্রান্সলেশনটা করতো ইংরেজি থেকে আমাদের মাতৃভাষা, নেটিভ ল্যাঙ্গুয়েজ। তার মানে এর ক্যারেক্টারিস্টিক, এর বৈশিষ্ট্য হলো যে ইংরেজি থেকে মাতৃভাষায় ট্রান্সলেট করে শেখা। আমাদের মাতৃভাষা বাংলা আর আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। তো ফরেন ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে, মাদার টাঙে ট্রান্সলেট করে শেখানোটা হলো এর বৈশিষ্ট্য। এটা হলো গ্রামার ট্রান্সলেশন মেথড। এটা আমরা এখনো অনেক করি।
জি স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, আপনি বলেন। স্যার এটা বাজের সাউন্ড আসছে স্যার। এই সাউন্ডটা অন্য কারোর থেকে আসছে, আমার এখান থেকে যাচ্ছে না। আমাদের অন্য কারোর মাইক থেকে এটা হচ্ছে, আমার এখানে তো এরকম সংসিতা ম্যাডামের মনে হয়। সংসিতা ম্যাডাম মিউট করতে পারিনি এখনো। এইটা হচ্ছে বাতাসের শব্দ হচ্ছে, সংসিতা ম্যাডাম থেকে হচ্ছে। হ্যাঁ সঞ্চিতা ম্যাডামের ওখান থেকেই আসছিল। তাহলে ওটা অক্ষর দিয়ে একজন কথা বললেন। এখন আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ওয়াইডলি ইউজ, তারপর লেখা আছে লিমিটেড ইউজ। এই ওয়াইডলি ইউজ মানে যে খুব বেশি তখন হতো, ব্যবহার করা হতো, এটা খুব সবাই পপুলার ছিল, পছন্দ করত। লিমিটেড ইউজ মানে খুব সীমিত আকারে মানুষ এটা পছন্দ করে। তো দেখেন এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা কিন্তু 1900 থেকে 1940 পর্যন্ত খুব বেশি ছিল, জনপ্রিয় ছিল, পপুলার ছিল। কিন্তু তারপরে হয়েছে 1940 থেকে 1970 সাল পর্যন্ত হালকা হয়েছে। বলতে আমাদের দেশে এখনো এটা ব্যবহার করা হয়। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডটা কি? যে ভাষাটা শেখানো হচ্ছে সেই ভাষাটাকে মাতৃভাষায় ট্রান্সলেট করে। হ্যালো স্যার। একটা মেথডের নাম কি? হ্যাঁ সাইদু স্যারের, আপনার রেখে থেকে 100 পর্যন্ত সাইদু স্যারের। এই মেথডটার নাম কি যেটা দেখতে পাচ্ছেন পরে? আমি তো মফিজুল স্যারের ক্লাসে। হ্যালো। হ্যাঁ স্যার। ডাইরেক্ট মেথড। হ্যাঁ ডাইরেক্ট মেথড। কোড কি কোড? ডাইরেক্ট মেথডটা হলো এটা আসলে যে ভাষা শেখাবো ওয়াইবিকিউ না, সাইদু স্যারের কোডটা টিজি। সঞ্চিতা ম্যাডাম আপনি মিউট রাখেন, আপনার ওখান থেকে সাউন্ড আসছে কেমন? টিজিবি। সঞ্চিতা মিউট রাখেন। বি ডাইরেক্ট মেথডটা হলো যে ভাষা শেখাবো সেই ভাষায় কথা বলতে হবে ক্লাসে। আরে টিজিবি না যে শিক্ষক ইংরেজি ব্যবহার করতে হবে বেশি বেশি, আর শিক্ষার্থীদেরকেও বলতে হবে যতদূর পারো তোমরা একটু বলো। তার মানে এইটা বললে কিন্তু ওই স্পিকিং স্কিলটা বেশ ডেভেলপ। এটা হলো ডাইরেক্ট। তারপরে আছে যে ভাষা শেখাবো সেই ভাষায় ক্লাসে ব্যবহার, এটা হলো ডাইরেক্ট। আচ্ছা লেখেন। ঠিক আছে, এটা 1910 থেকে 1930 সাল পর্যন্ত খুব বেশি চলতো, ওয়াইডলি ইউজ, খুব বেশি চলতো, ব্যবহার হতো। আর টিজিবি ব্যবহার হতো 1930 থেকে 1950 সাল। ডিকে আপনারা ডিকে একটা স্ক্রিন যখন সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে, ফুল স্ক্রিন দেখা যাবে, এখনো দেখা যাচ্ছে না, মানে এখনো কিছু লেখা বাকি আছে, তখন যারা পারেন তারা স্ক্রিনশট নেবেন। এখন কিন্তু এখানে এই পৃষ্ঠায় আর নেই, এই পৃষ্ঠা আপনার স্ক্রিন দিবেন যদি কেউ নিতে চান। তারপরে 3 নম্বরে যেটা আসছে অডিও লিঙ্গুয়াল মেথড। আমি আবার আমরা বলছি অডিও লিঙ্গুয়াল মেথড। আসলে এটা লিসেনিং স্পিকিং বেশি ডিল করা, লিসেনিং স্পিকিং বেশি অনুশীলন করার জন্য এটা ব্যবহার করা। আমরা অনেক সময় করি না যে হোয়াটস ইওর নেম বা হোয়াট ইজ ইওর নেম, মাই নেম ইজ বা হাউ ওল্ড আর ইউ, এটা বারবার শোনা বলা, এরকম কাজ অনেক সময় করি না, বা কোনো কিছু শোনাই তো বারবার। এই যে একটা জিনিস শুনলো বললো, এইটা হলো অডিও লিঙ্গুয়াল। অডিও তো শোনার সাথে যায়, বোঝায়, লিঙ্গুয়াল ভাষার সাথে, মানে এখানে স্পিকিং এর সাথে। সুতরাং অডিও লিঙ্গুয়াল মেথডে আপনার লিসেনিং স্পিকিংটাই বেশি অনুশীলন করা হয়, ডিল করা হয়। কোনো শব্দ হতে পারে, কোনো সেন্টেন্স হতে পারে, কোনো ফ্রেজ হতে পারে। এইটা 1950 থেকে 1970 সাল পর্যন্ত খুব বেশি। আর 1940 থেকে 1950 এটাও হালকা হবে। এটা কি আমরা স্ক্রিনশট নিয়েছি? হ্যাঁ স্যার আমি নিয়েছি স্যার। বেশ, তাহলে আমরা পরেরটা দিয়ে আসবো, কিন্তু পরে শেয়ারও করা যায়। এগুলো আমরা হালকাভাবে শুধু জেনে যাচ্ছি, জাস্ট এটা কি এটা একটু মাথায় রাখলেই হবে। কারণ আমাদের মেনটা কিন্তু কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, সিএলটি। এই সিএলটি অ্যাপ্রোচটা আমরা পরে এটা বেশি করে আলোচনা করতে হবে আমাদের। এখন আরেকটা অ্যাপ্রোচের নাম আছে হিউম্যানিস্টিক। এখন হিউম্যানিস্টিক যদি বাংলা বলি তাহলে বলবো না মানবীয়।
অ্যাপ্রোচ মানে মেথড, তো আসলে তো মানবীয় না। যেটা হলো এই যে মেথডটা আমাদের সমাজের সাথে বেশি চলে, আমাদের সাথে বেশি যায়, আমাদের জীবনের সাথে, বা যে মেথডটা সেইটাকে আমরা মানবীয় বা হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ বলছি। তো এরকম হিউম্যানিস্টিক অ্যাপ্রোচের আন্ডারে আরো অনেকগুলি অ্যাপ্রোচ আছে, তার মধ্যে 4টা পপুলার আছে। এক্সাম্পল, কিছু উদাহরণ আছে। শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার সাউন্ড শোনা যাচ্ছে পাচ্ছি না? তো, স্যার আপনার পাচ্ছি তো, পাচ্ছি স্যার। এখন এই হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ আবার 4টি পপুলার এক্সাম্পল আছে। আগে কিন্তু আমরা 3টি আলোচনা করেছি। এই 3টা ছিল গ্রামার ট্রানজিশন মেথড, ডাইরেক্ট মেথড আর অডিওলিঙ্গুয়াল মেথড। আর এবারে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচের মধ্যে আরো 4টি আমরা একটু দেখব। একটা আছে হলো যে সাইলেন্ট ওয়ে। তো সাইলেন্ট ওয়ে, আবার বলবেন স্যার সাইলেন্ট থাকলে আবার হয় নাকি? হ্যাঁ, সাইলেন্ট থাকবে হলো টিচার বেশি কথা বলবে, টিচার শুধু নির্দেশনা দেবে। টিচার শুধু নির্দেশনা দেবে তারা কি করবে, এবং তাদেরকে ইন্টারাকশন হলো মানে কমিউনিকেশন, আইডিয়া শেয়ার করার জন্য বলবে। তারা একে অপরের সাথে কথা বলা, একে অপরের সাথে শেয়ার করা, একে অপরের সাথে কোশ্চেন আনসার ডিল করা, এইটা হলো ইন্টারাকশন ব্যাপার। তো এইটা এখানে টিচার একটু চুপচাপ বেশি থাকে। টিচার নির্দেশনা দেবে, কি করতে হবে বলবে, আর একটু দেখবে, একটু হেল্প করবে, এরকম। কিন্তু টিচার বেশি বকবক করবে না, বেশি মানে কাজ করবে। এই আমার মতন এরকম বেশি বকবক করবে না। এখন আমাকে তো বকবক করাই লাগছে, তা নাহলে তো এখন হবে সামনাসামনি হচ্ছে না এই জন্য। তো এইটা কিন্তু 1970 থেকে 1980, 10 বছর খুব চলছে। এরপরে আরেকটা নাম হলো সাজেস্টোপিডিয়া। এই সাজেস্টোপিডিয়ার কথা বলছে এইটা এখানে কি জানো, ওই যে আমরা বলি না ওই গানের মাধ্যমে শেখা, নাচের মাধ্যমে শেখা, খেলার মাধ্যমে শেখা, এইটাই কিন্তু সাজেস্টোপিডিয়া। তার মানে শিক্ষার্থীরা মনে করে যে আমরা মনে হয় একটু খেলাধুলার মতো করছি। আমরা ওই অনেক একটা গল্পে আছে যে ওই যে গণিত শিখতে চায় না একটা শিশু, তো একদিন এক মাস্টার, তার প্রাইভেট মাস্টার এসে বলছে যে এই তোমার আজকে আমি গণিত শেখাবো না, তা আমরা একটা গল্প করি। তা বলছে যে ধরো এই একটা গাছে 3টি পাখি বসে আছে, এখন সেই পাখি একজন একটা ছেলে এসে ঢিল মারছে, একটা উড়ি চলে গেছে। তাহলে এখন বলো যে তাহলে একটা উড়ি গেলে তাহলে ওখানে কয়টা থাকবে, এখন বলতে পারবো? তো তখন বলছে 2টি। তো এইটা কিন্তু দেখা যাচ্ছে ওই বলছে আমি গণিত শেখাচ্ছি না, কিন্তু গণিত কিন্তু শেখাচ্ছে কিন্তু কি হচ্ছে। তো সেরকম মানে কোনো খেলাধুলার মাধ্যমে, গানের মাধ্যমে বিভিন্ন আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করে কোনো কিছু শেখাচ্ছে। এটা হলো সাজেস্টোপিডিয়া মেথডের, এটা বলছে TPR। এটা সংক্ষেপে লেখা। এটা হলো টোটাল ফিজিক্যাল রেসপন্স। টোটাল ফিজিক্যাল রেসপন্স শুনতে পেয়েছেন? জি স্যার। হ্যাঁ, এই টিপিআরটা কিন্তু মানে ওই যে বডি ল্যাঙ্গুয়েজ, অঙ্গভঙ্গির মাধ্যমে নানানভাবে শেখানো হয়। এবং এখানেও বলা হয়েছে যে ওই কমিউনিকেশন বেশি করতে, ইন্টারাকশন বেশি করতে, শেয়ারিংটা বেশি করার জন্য বলা হয়। তাহলে আপনি দেখেন এই হিউম্যানিস্টিক অ্যাপ্রোচে যাই বলছে না কেন, যে সব বলছে যে ইন্টারাকশনের প্রতি বেশি কিন্তু জোর দেওয়া হয়েছে। আরেকটা আছে, তাহলে আমি বলছিলাম 4টি পপুলার এক্সাম্পল, এই 4টি হলো। তার মানে এই পৃষ্ঠাতে এইগুলো কিন্তু হয়ে গেল। এখন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং, এইখানে মানে এখানেও ইন্টারাকশনের উপর জোর দিচ্ছে এবং বলছে খুব অ্যাক্টিভ ভাবে স্টুডেন্টরা ইন্টারাকশন করে, স্টুডেন্টরা বেশি কমিউনিকেশন করবে একে অপরের সাথে। একে অপরের সাথে কমিউনিকেশন করতে গেলে যেমন আমরা যখন ডায়ালগ প্র্যাকটিস করি, রোল প্লে করাই, তখন কিন্তু কমিউনিকেশন কিন্তু হয়। আমরা যখন পেয়ার আর্ট করাই না, পেয়ার আর্ট কখন জোড়ায় কাজ কখনো করাইছেন শিক্ষার্থীদের?
হ্যালো, হ্যাঁ স্যার। জোড়ায় কাজ কখনো করাইছে? এই জোড়ায় কাজ মানে তো কমিউনিকেশন হয় তাদের সাথে। জোড়ায় কাজ, হ্যাঁ, এইটা হলো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং। এটা এত বেশি জাস্ট একটু মানে হালকা হবে এক কথায়, যে আমরা যদি আবার দেখি, প্রথমটা দেখি সাইলেন্ট, তার মানে এখানে শিক্ষক নির্দেশনা দিবেন, কথা কম বলবেন, ওরা কাজ করবে, শিক্ষক হেল্প করবে, মনিটর করবে, মানে তদারকি করবে। আলেক্সিপিডিয়ায় কি বলছে যে খেলার মাধ্যমে, গানের মাধ্যমে এইভাবে শেখাতে হবে ওদেরকে। ওরা অবচেতন মনেই তারা শিখবে, এটা বলা হচ্ছে। পিপিআর বলা হচ্ছে যে ইন্টারাকশন, কমিউনিকেশন বেশি করাটা। কমিউনিটি ল্যাঙ্গুয়েজ লার্নিং এ বলা হচ্ছে যে স্টুডেন্টসের ইন্টারাকশন খুব করাটা। যাই হোক, এটা শুধু জানলাম। তাহলে আমরা যদি আবার আসি, উপরে যাই, তাহলে কি দেখলাম যে গ্রামার ট্রান্সলেশন মেথড দেখলাম, ডাইরেক্ট মেথড দেখলাম, আর অডিও লিঙ্গুয়াল মেথড দেখলাম। তারপরে আমরা হিউম্যানিস্টিক অ্যাপ্রোচের মধ্যে 4টে এক্সাম্পল। স্যার এখন আপনাকে দেখা যাচ্ছে স্যার? লাইট দেখা যাচ্ছে না? না স্যার, শুধু আপনাকে দেখা যাচ্ছে। যাচ্ছে তো স্যার, দেখা যাচ্ছে, আমি তো দেখতে যাচ্ছি। লেখা দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে তো। হ্যাঁ, তাহলে ওনার সমস্যা হয়েছে। আমরা এবার পরে যাই। হ্যাঁ, ওই যে মেয়েটা কথা বলছিলেন দেখা যাচ্ছে, তিনি দেখেন তো এবার কি দেখা যাচ্ছে। বেস্ট টিচিং মেথড ফর লার্নিং ইংলিশ। বেশ, তো তার আগে কি আছে? তার আগেরটা দেখা যাচ্ছে না স্যার, জিজ্ঞাসা চিহ্ন, দুটো জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছে না। জিজ্ঞাসা আছে। স্যার আপনাকে দেখা যাচ্ছে। স্যার আমরা তো আপনাকে দেখতে পাচ্ছি না স্যার। আমি তো লেখাই দেখতে পাচ্ছি। অনেকে তো দেখতে পাচ্ছে। তাহলে লেখা তো দেখছি না স্যার। তো কেন তো ওই যে একদম বলতে দেখা যাচ্ছে। স্যার আপনাকে দেখা যাচ্ছে। এবার কি কেউ দেখতে পাচ্ছেন? আপনাকে দেখা যাচ্ছে না স্যার, আপনাকে দেখা যাচ্ছে না স্যার, আপনাকে দেখা যাচ্ছে। স্যার এতক্ষণ দেখা যাচ্ছিল, দেখা যাচ্ছে না স্যার। যখন বলছিল দেখা যাচ্ছে না, অনেকেই তখন দেখা যাচ্ছিল স্যার, কিন্তু এই মাত্র বন্ধ হলো। আমি এখন বন্ধ করে দিয়েছি। এর আগে দেখা যাচ্ছিল স্যার, প্রেজেন্টেশন দেখা যাচ্ছিল। আমরা আবার দুজনকে আমরা দেখি নাই। হ্যাঁ, আমি আবার যাচ্ছি। দেখেন এখন সবাই মনে অন্য কোথাও চাপ দিচ্ছে, তার জন্য আমরা দেখতে পাচ্ছিলাম স্যার না সব। এই যে আবার এখন সবাই অনুমতি চাচ্ছে। দেখি কয়েকটা অনুমতি দিয়ে দেয়। সারাদিন ধরে অনুমতি দিতে হবে। দেখা যাচ্ছে না স্যার, কিছু দেখা যাচ্ছে না। যাচ্ছে স্যার, প্রেজেন্টেশনের পেজ দেখা যাচ্ছে স্যার, প্রেজেন্টেশন পেজ দেখা যাচ্ছে। আপনার নাম উঠছে স্যার। দেখি তাহলে আমি আবার ব্যাকে যাই। মেসেঞ্জারে রিকোয়েস্ট পাঠাবেন।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি 152 খাদিজা খাতুন স্যার, আমি ঢুকতে পারছিলাম না এতক্ষণ ধরে, এই 35 মিনিট ধরে ট্রাই করছিলাম স্যার। সে 35 মিনিট আমি তো 10টার পরে শুরু করব। এবার দেখা যায় স্যার। আমি বন্ধ করে আবার ফিরে আসছি। জি স্যার। এখন ল্যাঙ্গুয়েজ লার্নিং এ কোন বেস্ট টিচিং মেথড কিন্তু এককভাবে কোন বেস্ট টিচিং মেথড না। নো ওয়ান টিচিং মেথড ইজ inherently superior to the other. No single method is best. আপনি যদি বলেন যে স্যার ওই গ্রামার ট্রান্সলেশন মেথড সবচেয়ে ভালো বা ভালো, এটাই কি যদি বলেন না ডাইরেক্ট মেথড দিয়ে চলবে, শুধু ওইটা দিয়ে হবে না, তা হবে আসলে। একেবারে নিচের লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা লিখছি, an experienced professional language teacher always adopts the principle eclecticism. এখন প্রশ্ন হচ্ছে যে আবার প্রিন্সিপাল ইক্লেকটিসিজমটা জি স্যার। প্রিন্সিপাল ইক্লেকটিসিজমটা হলো যে ওই নানান ধরনের মেথড সংমিশ্রণ। আপনি একটা জিনিস আমি একটু বলি যে এটা এটা আপনি স্ন্যাপ নিতে পারেন, স্ন্যাপটা নিয়ে নেন, তাহলে আমি অন্য পৃষ্ঠা যে কথাটা বলি, একটু স্ক্রিনশট নিয়ে নেন। নিয়েছি স্যার। বেশ, নিয়ে নেন, তাহলে আমি পরে পৃষ্ঠা যে এটা এখন আমাদের বলা হচ্ছে যে কোন মেথডটা বেস্ট, তাহলে আমি কি বলছি যে কোন একটা সিঙ্গেল মেথড বেস্ট না। হ্যাঁ, কোন একটা সিঙ্গেল মেথড কিন্তু বেস্ট না, বেস্ট কোন একটা মেথড বেস্ট না। আমাদেরকে তাহলে একজন যখন অভিজ্ঞ একজন মানে ভালো একজন ভাষা শিক্ষক, সে কি করবে, সে কিন্তু গ্রহণ করবে প্রিন্সিপাল ইক্লেকটিসিজম। এখন বলছেন যে প্রিন্সিপাল ইক্লেকটিসিজম হয়, সেটাই তো একটা সমস্যা। প্রিন্সিপাল ইক্লেকটিসিজম আপনারা দেখছেন যে নিউ প্রিন্সিপাল ইক্লেকটিসিজম মেথড, এটা মনে মনে পড়েন তো, পড়ছেন মনে মনে পড়ছেন? পড়ছি স্যার, পড়া। হ্যাঁ পড়ে, এই যে মাঝখানে লেখা আছে, একজন টিচার এইটাকে বেছে নেবে, কোনো একটা সিঙ্গেল মেথড বেস্ট না। তাহলে আমরা কি করব, একজন শিক্ষক এই প্রিন্সিপাল ইক্লেকটিসিজম এইটাই বেছে নেবে। আমি একটু পড়ি, একজন ম্যাডাম পড়বেন? একজন পড়ে? পড়ি স্যার। পড়েন, এই মাঝখানে পড়ে। পড়ি স্যার। হ্যাঁ। The new principal electricity method. ওটা আলাদা বলবেন, ইক্লেকটিসিজম। Electricism method. The modern teacher will in fact use a variety of methodologies and approaches, choosing techniques from each method that they consider effective and applying them according to the learning context and objective. থ্যাংক ইউ। এখন দেখেন তার মানে কি হচ্ছে, যে ভ্যারাইটি অফ মেথডোলজি আর তাকে মানে গ্রহণ করতে হবে একটা পার্ট নিতে গেলে। তারপর মানে টেকনিক গুলো প্রত্যেক মেথড থেকে টেকনিক নিতে হবে। তারপরে দেখেন একটু নীল কালিতে লেখা অ্যাপ্লাইং লার্নিং কন্টেক্সট এন্ড অবজেক্টিভ, অ্যাকর্ডিং টু দ্য লার্নিং কন্টেক্সট এন্ড অবজেক্টিভ। আসলে একটু বলি, যে ধরেন আপনি শেখাচ্ছেন গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং টিচার, এরকম আছে না একটা পার্ট? হ্যাঁ, তাহলে এইটি যখন শিখবেন, তখন কিন্তু ওই গ্রামার ট্রান্সলেশন মেথড এটা এখানে কিন্তু থাকবে। তখন মূলত মানে তখন আমার টেকনিকটা কি, যে আমার ওই বারবার রিপিটিশন করা শেখাতে হবে। আবার যদি আপনি একটা বড় টেক্সট পড়ান, এই সাবিনাস ফ্যামিলি হয়তো বা বড় একটা বা মহাখালী ফ্লাইওভার বড় টেক্সট, তখন কি করতে হয়, যে আপনি পড়েন
কি তারান্নি মিউট করেন, আপনার ওখান থেকে কথা আসছে। আপনারা কথা বলছেন এই জন্য আমি বন্ধ করলাম। আপনি যখন একটা বড় টেক্সট নেবেন, আমি কি উপস্থাপন বন্ধ করব? আপনারা কথা বলছেন। যখন প্রবলেম কি মিতারানি বন্ধ করেন, আপনার ওখান থেকে কথা আসছে, স্যারের কথা শুনতে অসুবিধা হচ্ছে আমাদের। আপনারা যখন একটা বড় টেক্সট পড়ান তখন আপনারা অনেক সময় ট্রান্সলেশন করে করে দেন না, একটু একটু বাংলা একটু বলেন তো, তাই না? বাংলা মানে বলে দেন, তাই তো? তাহলে এটা হলো কি? এটা হলো গ্রামার ট্রানজিশন মেথড। এটা আবার যখন আপনি ওই যে গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং টিচার, হাউ আর ইউ, এইগুলো যখন বলেন তখন কিন্তু ওই মানে বলে বলে দেওয়া হয় না, তখন কিন্তু ওইটাই বারবার বলা হয়, ওই বলে ওরা ওইটা বলা শেখে। তার মানে কি, একটা মেথড কিন্তু এখানে না, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে গ্রামার ট্রানজিশন মেথড। অর্থাৎ বিভিন্ন রকম মেথড। আবার কখনো বলি গিয়ে তোমরা পেয়ারে পেয়ারে জোড়ায় জোড়ায় কাজ করো, এটা জোড়ায় জোড়ায় তোমরা প্র্যাকটিস। তার মানে বিভিন্ন ধরনের টেকনিক আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকি। এটা কি করে নেই? এই যে নিচে লেখা আছে অ্যাপ্লাইং দেম অ্যাকর্ডিং টু দ্য লার্নিং কন্টেক্সট এন্ড অবজেক্টিভ। এটা কিন্তু আমি কি শিখাচ্ছি তার উপরে ভিত্তি করে এক এক সময় এক এক মেথড থেকে এক এক সময় এক এক ধরনের টেকনিক আমরা অবলম্বন করি, আমরা অ্যাপ্লাই করি। এই যে এক এক সময় এক এক ধরনের মেথড থেকে আমরা একই পাঠে কিন্তু একই পাঠে ভিন্ন ভিন্ন বা ভিন্ন পাঠে ভিন্ন ভিন্ন মেথড ভিন্ন ভিন্ন টেকনিক অবলম্বন করি। এইটাই হলো প্রিন্সিপাল ইকুইভ্যালেন্স। তাহলে প্রিন্সিপাল ইকুইভ্যালেন্সটা কি? বিভিন্ন ধরনের মেথডের সংমিশ্রণ, যেখানে বিভিন্ন মেথড আমরা অ্যাপ্লাই করি, বিভিন্ন টেকনিক আমরা অ্যাপ্লাই করি এবং আমাদের লার্নিং কন্টেক্সট বা টপিক অনুযায়ী কি করতে হবে সেই ধরনের কাজ আমরা করে থাকি। হ্যাঁ, তো এইটাই তো সবচেয়ে ভালো। তো এইটাই হলো প্রিন্সিপাল ইকুইভ্যালেন্স। নেক্সটে যাই। এই যেটা বলছিলাম যে গুরুত্বপূর্ণ, আমাদের সময়টা অনেক কমে আসছে। এই যে সেই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, সংক্ষেপে বলা হয় সিএলটি। আমি যদি প্রশ্ন করি হোয়াট ডাজ সিএলটি স্ট্যান্ড ফর, হোয়াট ডাজ সিএলটি স্ট্যান্ড ফর, তখন উত্তর হবে সিএলটি স্ট্যান্ডস ফর কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। সিএলটি স্ট্যান্ডস ফর কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এখন এটা শুধু একটু দেখে রাখেন, আর আপনারা স্ক্রিনশট নেন, তারপর আমি কথা বলছি। আপনারা দেখেন, যারা দেখতে পাচ্ছেন দেখেন। এইটাই কিন্তু সবচেয়ে মডার্ন এবং এইটাই সবচেয়ে বেশি। এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট মেথডেও কাজ হয়, গ্রামার ট্রানজিশন মেথডেও কাজ আছে। এইটাও কিন্তু মানে প্রিন্সিপাল ইকুইভ্যালেন্সিজম এটাই। এখানে কমিউনিকেশন ইন্টারঅ্যাকশনের উপরে বেশি এমফাসিস করা হয়েছে, জোর দেওয়া হয়েছে। আপনারা মনে হয় দেখছেন যে সিএলটি ইজ অ্যান অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডোলজি দ্যাট এমফাসাইজেস কি জোর দেওয়া, যথার্থতা, ইন্টারঅ্যাকশন, এই যে কমিউনিকেশন মানে যোগাযোগ করা, মিথস্ক্রিয়া যেটা বলা হয়, মিথস্ক্রিয়াও কঠিন শব্দ। আসলে ওই যে জোড়া কাজ দেওয়া বা কথোপকথন করা, একেবারে সাথে আইডিয়া শেয়ার, এটা হলো ইন্টারঅ্যাকশন। আরেকটা বলা হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং। স্টুডেন্ট সেন্টার্ড লার্নিংটা কি কেউ কি বলতে পারেন? হ্যালো হ্যালো, আচ্ছা আমি বলবো। হ্যাঁ আপনার বলেন স্যার। এখন যেটা চলছে আপনাদের সাথে আমার, এইটা হলো টিচার সেন্টার লার্নিং। কারণ আপনাদের এখানে কোনো কাজ আমি কিন্তু দিচ্ছি না, শুধু আমি বেশি বেশি বলে যাচ্ছি। আবার আপনি ক্লাসে মনে করেন নিজে নিজে শুধু করছেন, ট্রান্সলেশন করছেন, ওই নিজে বানান করে বারবার করছেন, শিশুদের তেমন কোনো কাজ দিচ্ছেন না, শিশুরা শুনছে দেখছে। এটা হলো টিচার সেন্টার। আর স্টুডেন্ট সেন্টার হলো যে কাজে স্টুডেন্টরাই বেশি কাজ করে, মানে শিক্ষকের কাজ কম, স্টুডেন্টরাই বেশি বেশি কাজ করে। ওরা প্লেয়ার করবে, ওরা ল্যাঙ্গুয়েজ গেম খেলা করবে, ওরা আলোচনা করবে। এইটা হলো স্টুডেন্ট সেন্টার, যেখানে স্টুডেন্টরা হলো
মুখ্য ভূমিকা শিক্ষার্থী কেন্দ্রিক, সেটা হলো স্টুডেন্ট সেন্টার। তাই এই সিএলটি অ্যাপ্রোচে বলা হচ্ছে যে স্টুডেন্ট সেন্টার কাজ দিতে হবে এবং সৃজনশীল কাজ দিতে হবে, তাদেরকে কমিউনিকেশনের দিতে হবে। আপনারা এটা যদি বলে যে হোয়াট ইজ সিএলটি বা হোয়াট ডাজ সিএলটি মিন, তখন দেখা যাচ্ছে যে স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে আপনারা ওই প্রথম দুটোর একটা সংজ্ঞা হয়তো মুখস্থ করে লিখে দিচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু বোঝার জন্য আমি বলছি এটাই যে সিএলটি অ্যাপ্রোচে ইন্টারাকশন কমিউনিকেশনটা বেশি করাতে হবে এবং শিক্ষার্থী কেন্দ্রিক কাজ দিতে হবে, একটু সৃজনশীল কাজ দিতে হবে। তাহলে সেটা সিএলটি অ্যাপ্রোচটা মেনে চলা হয়, প্রয়োগ করা হয়, অ্যাপ্লাই করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়। তাহলে আপনি যদি সিএলটি অ্যাপ্রোচটা ইমপ্লিমেন্ট করতে যান, তাহলে আপনাকে স্টুডেন্ট সেন্টার কাজ দিতে হবে, সৃজনশীল কাজ দিতে হবে এবং ইন্টারাকশন কমিউনিকেশন ইস্যুটা তাদেরকে বেশি দিতে হবে। সবশেষ লাইনটা জিনিস লেখা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, শেষের লাইনটা, ইন সিএলটি লার্নার্স লার্ন টু কমিউনিকেট বাই কমিউনিকেটিং। এখানে একজন শিক্ষাবিদ এটা বলছে যে লার্নার্স লার্ন টু কমিউনিকেট, এইটুকু শুধু দেখি যে শিক্ষার্থীরা কমিউনিকেট করতে শেখে, একে অপরের সাথে কথোপকথন করা, আইডিয়া শেয়ার করা, যোগাযোগ করা, সেটা কিভাবে শিখবে? কমিউনিকেশনের মাধ্যমে। কমিউনিকেটিং এর মাধ্যমে কমিউনিকেট করতে শিখবে। এটা ভেরি মাচ ইন্টারেস্টিং যে আমি শুধু একটা জিনিস বলবো, তারা মুখস্থ করবে, ট্রান্সলেট করতে হবে, তারপর সেটা শিখবে, না, কমিউনিকেট করতে করতে কমিউনিকেট করা। তো দিস ইজ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। নেক্সট স্লাইডে আপনারা মনে দেখতে পাচ্ছেন যে গোল আর এম অফ সিএলটি। সিএলটির গোলটা বা এমটা একটা, আপনারা এম এবং গোল একই জিনিস এখানে। এম অফ আর গোল অফ ডেভেলপ কমিউনিকেটিভ, এই যে একে অপরের সাথে যোগাযোগ, কথা বলা, শেয়ার করা, এই দক্ষতার উন্নয়ন ঘটানো, এই দক্ষতা ডেভেলপ করাটাই হলো সিএলটির একমাত্র। আমরা ভাষা কৃষির জন্য, ভাষা কিন্তু একটা যোগাযোগের মাধ্যম। আমরা ভাষা কেন ব্যবহার করি? যোগাযোগ করার জন্য। এই যে আমার শিশুরা বলে আমাকে ভাত দাও, পানি দাও, আমি খেলবো বা একটা জিনিস চাই, কেন? এটাই কিন্তু যোগাযোগ করার জন্য সে কিছু চায়। সে যোগাযোগটা করে কি করে? এইভাবে ভাষা ব্যবহার করে। এখন আমরা ইংরেজি মনে করেন এই ট্রান্সলেশন করা শিখলাম, অনেক গ্রামার শিখলাম, কিন্তু আমি ভাষা ব্যবহার করতে পারি না, এই যে কমিউনিকেট করতে পারি, তাহলে তো আসলে সেই ভাষাটা আমার পরিপূর্ণরূপে শেখা। চারটা স্কিল, বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল তো লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং, সুতরাং এই চারটি স্কিলই অর্জন করা। তো এই জন্য বলা হচ্ছে যে আমার সিএলটি অ্যাপ্রোচের এমটা হলো ডেভেলপ কমিউনিকেটিভ কম্পিটেন্স, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করাটা হলো এই একমাত্র এম আর একমাত্র গোল হলো সিএলটি। এটা কি বুঝতে পেরেছেন এখন? হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছেন? সিএলটির গোলটা হলো কি? যোগাযোগ দক্ষতার উন্নয়ন ঘটানো, ডেভেলপ যোগাযোগ দক্ষতা, ডেভেলপ কমিউনিকেটিভ কম্পিটেন্স, এইটা হলো গোল। আপনাদের যাদের কাছে বই আছে, একটা শখ আছে, কারো কাছে কি বই আছে? আছে স্যার। ওটা কি 183 পৃষ্ঠা এরকম একটা শখ আছে না? হ্যাঁ হ্যাঁ আছে। পুরাতন বই। হ্যাঁ হ্যাঁ, পুরাতন বই। তো এখন নতুন বই তো এটা আছে, এই জন্য পুরাতন বইটার কথা এখন বলবো। আসলে আপনাদের আছে স্যার, শখ আছে। হ্যাঁ, আপনারা ওই বইতে যদি একের থেকে 10 পর্যন্ত লেখা আছে, আসলে একটা ভুল আছে, প্রিন্টিং ভুল আছে বইতে। বাম পাশে হবে 1 2 3 4 5, বাম পাশে লিখে নিতে পারেন 1 2 3 4 5, সিরিয়াল করেন বাম পাশে 1 2 3 4 5 মিশে মিশে, আর ডান পাশে লেখেন। স্যার শোনা যায় না কিছু। এই ছকের দুইটা কলাম, মূল মানে দুটো কলাম আছে না? হ্যাঁ আছে স্যার।
তো বাম পাশে দেখেন 5টা ঘর আছে, এটা হলো 5টা প্রিন্সিপাল। হ্যাঁ। বাম পাশে 1 2 3 4 5 হবে, আর ডান পাশে ABCDE হবে। আচ্ছা ঠিক আছে, এখন এখানে মূল কথা হলো ম্যাচিং করতে। তারপরে তো সেই টাইম ম্যাচিং যদি আপনারা বাম পাশে 1 নম্বরটা দেখতে পাচ্ছেন, ফিল্ডে নিউজ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট, এইখানে তাহলে এগুলো কিন্তু প্রিন্সিপাল কয়টা দেখা যাচ্ছে? 5টা। প্রিন্সিপাল কয়টা? সিএলটি প্রিন্সিপাল কয়টা? 5টা। 5টি। হ্যাঁ ঠিক আছে, 5টা। তার 1 নম্বর হলো ফিল্ডে নিউজ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট। তো আমরা এটা যদি বাংলায় বলি যে ভাষা ব্যবহার করে কিসের জন্য? ওই কমিউনিকেট করার জন্য। চল আমরা খেলা করে আছি, চল আমরা এখন পড়তে বসি, এগুলো কি কমিউনিকেশন না? তারা এই কমিউনিকেশন করতে গেলে কি করছে? তাহলে ফিল্ডে নিউজ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট, এইটা একটা প্রিন্সিপাল। এখন এই প্রিন্সিপালটা যদি আমি মানে একজন টিচার যদি মনে করেন যে এইটা আমার ক্লাসরুমে ইনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে ক্লাসরুমে এটা কোনো কাজ করতে হবে, তাহলে কি ডান পাশে লেখা আছে কিন্তু ডান পাশে কিন্তু ম্যাচ করে লেখা নেই। এই যে স্যার আমার মনে হয় 4 নম্বরটার সাথে মানে ডি নম্বরের সাথে বোধহয় ম্যাচ করে। থ্যাংক ইউ ভেরি মাচ। তা প্রত্যেকটা কিন্তু পড়ার আগে ডান পাশে যখন পড়বেন, প্রত্যেক পড়ার আগে কিন্তু উপরে লেখা আছে না ইংলিশ টিচার শুড, প্রত্যেকটা ওইরকম ওইটা পড়তে হবে। তাহলে আমি এটা পড়ি ইংলিশ টিচার শুড ইনক্লুড অ্যাক্টিভিটি ইন দ্য ক্লাস টু হায়ার এনকারেজ স্টুডেন্টস টু কমিউনিকেট। এমন ধরনের কাজ দেবে যে তারা যেন কমিউনিকেট করতে খুব উৎসাহিত। তাহলে এই প্রিন্সিপালটা মানা হলো না, তাহলে এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করা হলো না, তাহলে এই প্রিন্সিপালটা প্রয়োগ করা হলো, তাহলে এই প্রিন্সিপালটা ইমপ্লিমেন্ট করা। এখন এইখানে তো আমার ম্যাচিং করা নেই, উত্তর নেই, আমি উত্তরই দেখাই দিচ্ছি। শুধু এইটা তো লিখে রাখেন যে 1 এর সাথে B, 2 এর সাথে C, 3 এর সাথে A, 4 এর সাথে E, 5 এর সাথে B। এইটা কি জাস্ট লিখে নিন না? 1 এর সাথে B, 2 এর সাথে C, 3 এর সাথে A, 4 এর সাথে E, 5 এর সাথে B। আসসালামু আলাইকুম। লেখা হয়েছে। এবার দেখেন এই মিন করা লেখাই আছে। এবার যেটা দেখতে পাচ্ছেন এটা মিন করাই আছে। একটু দেখেন কিসের ভুল দেখাচ্ছে? ঠিক আছে কিনা দেখুন তো। এটা পাশাপাশি মিন করানো আছে। কোড এখন স্যারে ক্লাসে রয়েছে, এখন মনে হয় আর অ্যাকসেপ্ট করছে না। আপনি ভালো করে কোড দিয়েছেন? হ্যাঁ স্যার ঠিক আছে। এখন না নিলে এখন করার কিছু নেই। স্যার এখন মনে হয় আর অ্যাকসেপ্ট করতেছে না, ক্লাস যেহেতু শেষ। ঠিক আছে, ওই ক্লাসে শুনেন 10টা বাজার, 10টা বাজতে 5 মিনিট আগে থাকতে সমস্ত স্যারের কোডগুলো করে নেবেন, আর ফেসবুকে আমারে হাই দেবেন আগের থেকে। ঠিক আছে, 10 মিনিট আগে। বুঝতে পারছেন? আমি ওই যে স্যারের কোড তাহলে আমি ওই কোডে যদি না পান 10 মিনিট আগে, 10 মিনিট না 5 মিনিট আগে, তখন আমার কাছে হাই দেবেন। তখন আমি নতুন করে যদি কোড থাকে তাহলে আমি দেবো, না ওই কোডটা দেবো। ঠিক আছে, তাই এখন আজকে আর এখন আর হয়তো স্যার অ্যাকসেপ্ট করতেছে না। ঠিক আছে, আজকে পড়াচ্ছে এই যে আপনার 183 পৃষ্ঠায়। ঠিক আছে, সিএলটি একদম টোটাল এইটাই আর কি। হ্যাঁ 183 পৃষ্ঠা। হ্যাঁ পরবর্তী স্লাইড বলছেন স্যার। এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। রোল নাম্বার আমি দিলে হবে না তো, আপনার নাম রোল নাম্বার ওখানে উঠানো লাগবে। আচ্ছা এটা আমি আর এখন বুঝাবো না, আপনারা পরে ক্লাসে করবেন। সাইদুর স্যারের এই 10 মিনিট আগে ট্রাই করবেন। ঠিক আছে, বলি শুনেন, এইটা কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এই পৃষ্ঠাটা কিন্তু মুখস্থ করা লাগবে। এটাও স্যার এই উভয় পাশের এগুলো কি মুখস্থ করতে হবে? কারণ আপনার একটা প্রশ্ন হলো যে একটা প্রশ্ন হতে পারে যে এক্সপ্লেন দ্য প্রিন্সিপালস অফ সিএলটি, বা শুধু যদি বলে যে হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ সিএলটি, তখন 5টা প্রিন্সিপাল লিখতে হবে। কিন্তু যদি বলে যে অ্যাজ এ টিচার হাউ ক্যান ইউ ইনশিওর দ্য প্রিন্সিপালস অফ সিএলটি ইন দ্য ক্লাসরুম, আপনি কিভাবে সিএলটি প্রিন্সিপাল গুলো ইনশিওর করবেন ক্লাসরুমে, বা যদি বলে কিভাবে সিএলটি প্রিন্সিপাল গুলো ইমপ্লিমেন্ট করবেন বা অ্যাপ্লাই করবেন, তখন তো আপনার এইভাবে লিখতে হবে।
তখন এই কি করবেন তা লিখতে হবে। তখন এইটা ইম্পর্টেন্স অফ সিএলটি, এটা আমি আর ব্যাখ্যা করবো না, আপনারা একটু স্ন্যাপ নিয়ে নেন। এটা শুধু স্ন্যাপ নিয়ে নেন, ইম্পর্টেন্স অফ সিএলটিটার একটা স্ন্যাপ নিয়ে নেন, স্ক্রিনশট দিন। এটা কিন্তু একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নটা কেমন হতে পারে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সিএলটি, এটা কেমন হতে পারে? অথবা বলতে পারে why it is necessary to apply CLT approach in the class। তার মানে ইম্পর্টেন্স একই কথা। ক্লাস শেষ হয়ে গেল কিন্তু জয়েন করতে পারলাম না, এটা নাই হয়নি স্ক্রিনশট। তাহলে ইম্পর্টেন্স মানে একজন নেন, পরে আপনারা শেয়ার করে নিন। হ্যাঁ নিয়েছি স্যার। যদি বলা হয় why do you need CLT approach, তাহলে একই উত্তর হবে, why do you need CLT approach এর যেটা বোঝায় what is the importance of CLT approach। তাহলে ওই যে আগে যেটা দেখছেন এটা দেখাই যায় একেবারে, স্ক্রিনশট আগে দিয়ে নেন, স্ক্রিনশট। একই প্রশ্ন, how can you ensure CLT in the classroom, আর teachers role to implement CLT, একই কথা। ওই যে শর্টটা দেখছিলেন না, পাশাপাশি আমি একদম একসাথে করে লিখছি এটা, এবং এখানে কিছু এক্সাম্পল বেশি দিয়ে দিয়েছে, ওখানে কিন্তু এক্সাম্পল গুলো দেওয়া নেই। ওখানে কিন্তু বলা হয়েছে যে আপনি যেমন টিচার স্টুডেন্ট এনকারেজ স্টুডেন্টস টু কমিউনিকেট, আমি কিছু এক্সাম্পল এখানে দিয়েছি, যেমন এক্সাম্পল let students to practice dialogues, do dialogue, do group work, role play, interviews, এই ধরনের কিছু উদাহরণ আমি দিয়েছি যে আপনি অ্যাকচুয়ালি কি করবেন, আমাদের কোন ধরনের অ্যাক্টিভিটি করাবেন, এটা উদাহরণ দেওয়া। এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন। তার মানে এটা অনেক সময় প্রশ্ন আসতে পারে যে একটা প্রিন্সিপাল দিয়ে দিল যে চিলড্রেন ইউজ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট, এটা একটা প্রিন্সিপাল আমাদের সিএলটি প্রিন্সিপাল। এবার দিয়ে বলতে পারে যে অ্যাজ এ টিচার হাউ ক্যান ইউ অ্যাপ্লাই দিস প্রিন্সিপাল ইন ইউর ক্লাস। তার মানে কি ওই 1 নম্বর প্রিন্সিপালটা কি করে আপনি এনশিওর করবেন আমরা ক্লাসে, তখন ওই প্রিন্সিপাল 1 বলে যে লেখাটা আছে না, তখন এইটুকু উত্তর হবে। যদি বলে যে এবার এমন হতে পারে যে সবগুলো প্রিন্সিপাল কিভাবে অ্যাপ্লাই করবেন, ইমপ্লিমেন্ট করবেন আপনি, আপনার রোলটা কি হবে, এমন প্রশ্ন আছে, তখন এই 5টা প্রিন্সিপাল এই যে আমি যেভাবে লিখে দিয়েছি। এখন একটা জিনিস দেখেন যে সিএলটি কে ক্লাসরুমে ইমপ্লিমেন্ট করতে গেলে, অ্যাপ্লাই করতে গেলে কোন ধরনের টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস প্রোভাইড করা দরকার, কোন ধরনের টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস আপনি প্রোভাইড করবেন। আমি একটা লিস্ট এখানে দিয়ে দিয়েছি, যেহেতু 11টা বেজে গেছে তো এই জন্য আমি আর ব্যাখ্যা যাচ্ছে না বেশি। দেখেন রোল প্লে, ইন্টারভিউজ, ইনফরমেশন গ্যাপ, গেম, সার্ভেস, পেয়ার আপ, গ্রুপ ওয়ার্ক, ডিফারেন্ট টাইপস অফ রিডিং, প্র্যাকটিস ডায়ালগ, এই ধরনের কাজগুলো যদি আপনি ক্লাসরুমে অ্যারেঞ্জ করেন, প্রোভাইড যদি করেন, এই কাজগুলো যদি করতে দেন, তাহলে কিন্তু সিএলটিটা ইমপ্লিমেন্ট করা হবে। এইবার এর মধ্যে কোনটা বুঝতে পারছেন, কোনটা কি ব্যাখ্যা করা লাগবে? রোল গুলো তো আপনারা বুঝেন না স্যার। এই সার্ভিসটা একটু বলেন স্যার। সার্ভিস, আচ্ছা একটা drilling, different types of the drilling। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমাদের ক্লাসে একটা গেম লাইক অ্যাক্টিভিটি করেছিলাম। এই অ্যাক্টিভিটি হলো যেমন আপনার একটা সার্ভে দিলাম যে বললেন যে কার হু হ্যাভ টু সিস্টেম, আপনাকে বলা হলো যে তাদের 2 করে বোন আছে তাদের তালিকা করেন। তারপরে আমরা আরো করেছিলাম যে কে প্রতিদিন ডায়েরি লেখে, হু মেক নোটস,
who write diaries in English every day, তো এর একটা তালিকা করেন। তখন আপনি কি করবেন, এই প্রশ্নটা আপনি যদি ক্লাসরুমের মধ্যে 50 জন থাকে, আপনি প্রশ্ন করবেন না যে who have do you have how many children sisters do you have, how many sisters do you have, এইভাবে প্রশ্ন করে আপনি উত্তর কালেকশন করবেন। এইবার যাদের 2 জন করে সিস্টার আছে, আমি বলছিলাম, এবার 50 জনকে জিজ্ঞাসা করে দেখলেন যে মাত্র কারোর 1 জন বোন আছে, কারোর 5 জন বোন আছে, কারোর মোটে বোন নাই, আর মাত্র 10 জনের 2 জন বোন, তাহলে আপনার উত্তর হবে 10 জনের, এবং এই 10 জনের নাম আপনি লিখলেন। এইটা হলো সার্ভে করা, এটা একটা সার্ভে করা হবে। এবার আরেকটা কি বলছিলাম জানো, যে কারা প্রতিদিন ডায়েরি লেখে, তো আপনি 50 জনকে জিজ্ঞাসা করেন ডু ইউ রাইট ডায়েরি এভরিডে ইন ইংলিশ, তো এই প্রশ্নটা যখন করলেন দেখা যাচ্ছে 50 জনের মধ্যে মাত্র 5 জন সাড়া দিল বা 4 জন সাড়া, তাদের নামটা লিখলেন। এই যে কালেকশন করা, এই ধরনের কাজ অনেক সময় দিতে হয়। আমরা অনেক সময় গণিত ক্লাসে বলি যে ওই যখন ওই পরিমাপ শেখাই তখন কিন্তু বলি যে তোমাদের টেবিলটা পেটে কত ইঞ্চি হয়েছে লিখে রাখো, তোমাদের বইটা মাপো, তোমাদের খাতাটা মাপো, তারপরে তোমাদের একজন তোমার ওই পাশে যে আছে সে কতটা উঁচু লম্বা এই সেটা মাপো। এই পরিমাপের ক্লাসে দেয় না এটা, এটাও এক ধরনের সার্ভে করা অনেকটাই, এটাও সার্ভে। আর ডিলিং আমরা এমনি কোনো অনুশীলন করি। আচ্ছা, আপনারা কখনো এমন করেছেন যে আপনার সাথে আপনার শিশুদেরকে রিপিট করাতেন কোনো শব্দ, যে আপনি একটা শব্দ বললেন অ্যাপল, সবাই আমার সাথে বলে অ্যাপল, বা শিশুরা বলে না, এমন কাজ কখনো করেছেন? এরকম কখনো হয়েছে? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। মানে এইটা আবার ঘুরে ঘুরে ওই 5টা শব্দ হলে একজন সেই পরের জন 5টাই বলবে, আবার পুনরায় এইভাবে আর কি বলা, তাই তো? ঘুরে ঘুরে নানান ধরনের আছে। আমি যদি বলি যে ক্লাসে সবাই আমার সাথে এই শব্দটা বলো আমার পর পরে, তখন এটা বলা হোল ক্লাসে। আবার যদি বলি যে না একজন তুমি বলো, শুধু আমার সাথে এটা রিপিট করো, এটা বলে ইন্ডিভিজুয়াল ডেজিং। এই জন্যই বলা যে ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট চেঞ্জিল আছে, যে আমি আমার হয়তো 10 জন আমরা একসাথে দাঁড়িয়ে আছি, বই হয়ে আমার পাশের জনকে বলবো হোয়াটস ইউর নেম, ভালো লাগে মাই নেম ইজ একটা বললো এন্ড আই অ্যাম এত 10 ইয়ার্স ওল্ড, এবং এই উত্তর আমাকে দিয়ে সে পাশের জনকে আমার জিজ্ঞাসা করতে রাখি করছে। এইভাবে ঘুরে ঘুরে প্রশ্নটা ঘুরে, এটা যেমন চেঞ্জিং। এই ধরনের ডেলি ডিফারেন্ট এই কাজগুলো করলে কিন্তু এই সেল যে মেথডটাকে বা সেল যে অ্যাপ্রোচটাকে ক্লাসরুমে রাখা হয়ে যায়। এই জন্য করতে পারে যে what kind of activities can you provide in your classroom to student or to apply CLP in your class? তখন আপনার এটা একটা লিস্ট আসবে, এই লিস্ট কাজের নাম। তো এটা একটু আগে দেখালাম, এর আগের একটা আছে যে শিশুরা তাহলে কি করবে, আপনি তো ওই ধরনের কাজ করবেন, তাহলে শিশুরা কি করবে? টিচার ওই ধরনের কাজ করবে, তাহলে শিশুরা কি করবে বুঝতে পারেন তো? আমি একটা দেখাই, সবগুলো দেখেন তো শিশুরা এরকম কাজ করলে হয় কিনা। আসলে যে কাজগুলো আপনি করবেন তারই আলোকে তো শিশুরা কাজ করবে। এই জিনিসটা আপনারা দেখেন তো, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ পাচ্ছি, দেখতে পাচ্ছি। ইউনিট করা হচ্ছে কি অনুশীলন করা, তাই না? ফলো। তাহলে শিশুরা যদি আমি যদি ওই কাজগুলো করাই, তাহলে শিশুরা এই কাজগুলো করবে। এটা একটা স্ক্রিনশট দিবেন। এখানে কি আর বুঝতে সমস্যা আছে? এই লিস্টে বাংলায় বলতে ইংলিশ লাগবে, তাই তো? এখানে কি কোনো বুঝতে সমস্যা আছে? পাচ্ছেন না? আচ্ছা, ওটা বুঝতে পেরেছি। শুধু ওই যে ওখানে এক জায়গায় আছে স্যার, ওই যে কোলাবোরেটিভ একটা কি দেখলাম, হ্যাঁ স্যার,
বলে তাহলে হয় ট্রেনার শিক্ষকের সাথে থাকতে হয় এইগুলো কোলাবরেটিভ লার্নিং। এবং এটা তো শিক্ষাগত শিক্ষা কোলাবরেটিভ লার্নিং আছে, হয় নেই সেগুলো আমি দেখা যায় না। শিক্ষক যে কমিউনিকেশন, হ্যাঁ ঠিক আছে। কোলাবরেটিভ লার্নিংটা কি, ওই যে দলে কাজ, ওয়াই কাজ, শিক্ষকের সাথে ছাত্রের কাজ, এগুলো সবই কোলাবরেটিভ লার্নিং। এখন তো বোঝা গেছে? হ্যাঁ এই প্রশ্নগুলো দেখেন, শব্দ এত পাখি নাকি আচ্ছা এই প্রশ্ন আপনার ওখান থেকে শব্দ আসতেছে। আমি তো আগে বলে দিয়েছিলাম। আর কেউ পারছেন না? ফার্স্টে কেউ জিজ্ঞাসা করতে ওরা পারছে। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। তো এটা কনসেপ্ট সেলফ স্ট্যান্ড ফর কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। হ্যাঁ হ্যাঁ। আর হোয়াট ডু ইউ মিন বাই aim or goal of self to develop communicative competence. থ্যাংক ইউ ভেরি মাচ। আর ওই বি নাম্বার হোয়াট ডু ইউ মিন বাই সেলফ, ওই যে কয়েকটা সামনে আমরা দিয়েছিলাম না, ওইখান থেকে মুখস্থ করে দিতে হবে। আমি তো বুঝে গেছি, এখন ব্যক্তিগত মুখস্থ করে ওখান থেকে লিখলে হবে। আর হঠাৎ দ্য প্রিন্সিপাল অফ সেল, ওই যে 5টা প্রিন্সিপাল আছে না সেলটির, ওইটা ডি নাম্বার উত্তর হইতে হবে। আর হাউ ক্যান টিচার্স পেলে যেভাবে একটা উত্তর আমি দেখাইনি, ওটা আমি পাঠাই দেব। হ্যাঁ, ওটা সময় নেই। আর ওই যে 5টা প্রিন্সিপাল কিভাবে ক্লাস একটা লিস্ট দেখাইছি না, আর শেষেরটা হলো হোয়াট টিচিং লার্নিং অ্যাক্টিভিটিজ আর অ্যালাইনড উইথ সেল। তো কোন ধরনের টিচিং লার্নিং অ্যাক্টিভিটিজ সেলটির সাথে যায় তার একটা লিস্ট দিয়েছি, এটা আমি দেখাচ্ছি। এইটাই ওই শেষ প্রশ্নের উত্তর হলো এইটাই, যেটা দেখা যাচ্ছে। আর টিচিং লার্নিং অ্যাক্টিভিটিজ আর অ্যালাইনড উইথ সেল, ঠিক আছে। অনেকক্ষণ হয়ে গেছে, 10 হয়ে গেছে, এসে গেছে। আবার আমি 10 মিনিট রেস্ট নিয়ে আবার ওই 1 থেকে 100 এর সাথে আবার ক্লাস আর এরপরে আমরা কোন ক্লাস আবার নেব আমি 2-3 দিন পরে বা 3-4 দিন পরে মানে ক্লাস 2-3 দিন আগে জানাই দেবো যে আমরা এবার এটা করব। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। স্যার প্রশ্ন কি এভাবে আসবে? স্যার প্রশ্ন কি এভাবে আসবে? প্রশ্ন কি এভাবে আসবে? আসতে পারে, হ্যাঁ। আরো আছে, আরো এর মধ্যে আরো প্রশ্ন হয় এভাবে আসবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, আপনারা ভালো থাকবেন। স্যার এখন ডকুমেন্টটা কি দেখি, 184 স্যার 158 স্যার 184 এখন অনুমতি চাইছে এই মাত্র। স্যার 158 স্যার আমি জয়েন করতে পারছিলাম না স্যার। স্যার রুনা খাতুন স্যার ছিলাম কিন্তু ওই আনমিট করতে পারছিলাম না আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যারা একবার জয়েন করেছেন তাদের মিস হয়ে গেছে, স্যার 158 স্যার রুনা স্যার 152 শেষের দিকে যোগদান করেছিলাম স্যার। রুনা খাতুন 158 আরে কামরুনা স্যার 152 স্যার ভেরি গুড কামরুনা আসেন নাকি? রাবিয়া স্যার 138 আর আব্দুল সালাম
স্যার 152 স্যার খাদ্য খাতুন প্রথমে যোগদান করতে স্যার 138 না